আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বিশিষ্ট সাংবাদিক এবং আপনাদের সবার পরিচিত মুখ তৌফিক মারুফ। তৌফিক মারুফ ভাই আজকে আমাদের সাথে কথা বলবেন সমসাময়িক অবস্থা এবং এই যে গ্রেফতার, গণগ্রেফতার এবং গ্রেফতার হওয়ার পরবর্তী সময়টা বাংলাদেশের কি অবস্থা, প্রতিদিন খবরের কাগজ খুললে যে শোনা যায়, সবকিছু মিলিয়ে উনি সমসাময়িক বাংলাদেশ নিয়ে কথা বলবেন। চলুন তার কথা শোনা যাক। তৌফিক ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। জি, আপনাদেরকে শুভেচ্ছা। আপনি তো আমাদের শোতে আজকে প্রথম আসলেন, ভালো লাগছে। তৌফিক ভাই, আমি আপনাকে একদম সরাসরি কথাতে চলে যাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে গতকাল রাতে বাংলাদেশ সময় না, ডক্টর কলিমুল্লাহ স্যারকে তার বাসা থেকে, মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং 2025 সালেরই কোনো এক মাসে তার নামে দুদক মামলা দিয়েছে। এবং এটা নিয়ে অভিযোগটা দায়ের করা ছিল 2-3 বছর আগে, কিন্তু এই মামলাটা হঠাৎ করে দিয়ে এবং ওনাকে গ্রেফতার করেছে এবং ওই গ্রেফতারের প্রসঙ্গ নিয়ে উনি বারবার বারবার কথা বলেছে। এবং উনি জানতেন উনি গ্রেফতার হবেন, কিন্তু তারপর উনি কথা বলে গেছেন। সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে। তো আপনি আসলে এই যে এর আগে আবুল বারকাতকে নিলেন, এখন মানে এক প্রকার মনে হচ্ছে যে ইউনুস গভর্নমেন্ট সবকিছু মানে অগ্রাহ্যই করছেন। মানুষের এখন একটা ফ্যাসিজমের চূড়ান্ত অবস্থার মধ্যে, মানে উনি কাউকেই, হিটলার যেমন কারো কিছু শুনতেন না, উনিও কিন্তু কারো কিছু শুনছেন না। না হয় ডক্টর আবুল বারাকাত বা কলিমুল্লাহ, এবং কলিমুল্লাহ স্যারের যে মামলাটা, এটা নন বেইলেবল মামলা, যে মামলাটা তারা দিয়েছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখুন, আমি আপনাদের দৃষ্টিকোণ আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পুরো টিমকে। আপনারা যেভাবে কাজ করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের জন্য, এটি আমরাও একই পথে চলছি। আর বিশেষ করে এই মাসটি হচ্ছে আমাদের জন্য কালো মাস। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এই মাস, এবং এরপরে আরো দফায় দফায় এই আগস্ট মাসটি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য কালো মাস হিসেবে হয়ে আছে। আমরা যারা যদি শুধু মনে করে থাকি যে এটি কোনো বিশেষ একটি রাজনৈতিক দলের বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দুঃখজনক কিংবা কালো অধ্যায়ের মধ্যে আছে, এটি আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের মানুষের জন্যই এটি আসলে কালো অধ্যায়। তো আমি 75-এর 15ই আগস্টে সহ পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ বিভিন্নভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে, শক্তির কারণে, প্ররোচনায় কিংবা চক্রান্তে নিহত হচ্ছেন, সবার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা বলেছেন, আমি এই মাত্রই আপনাকে লাইনে রেখে আমি দেখছিলাম যে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি পরশুদিন শেষ রাতে, মানে বাংলাদেশ টাইম তখন রাত্র 3টা, এই 3টার সময় আমি ওনার সাথে একটা লাইভ করেছিলাম, লাইভ প্রোগ্রাম করেছি, এবং সেই প্রোগ্রামটির শিরোনামটা ছিল, এবং উনিও যে জিনিসটি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আগের দিন বা ওই দিনই, অর্থাৎ বিকেলবেলা যেই সনদটি ঘোষণা করলেন, সেই সনদের পরপর উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণে তিনি নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন। তো আমার ডক্টর কলিমুল্লাহর কাছে আমার প্রশ্নটি ছিল যে এই রোডম্যাপটি কেন বা কি, এর আড়ালে কিছু আছে কিনা। তো উনি জি। 29 মিনিট, আপনারা দেখতে পারেন যে তৌফিক মারুফের জার্নালে এটি এখনো আছে। তো উনি 29 মিনিট আমার সঙ্গে কথা হয়েছে, আমি বেশ কিছু প্রশ্ন করেছি এবং উনি সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। তো সেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে বড় অংশটি ঘুরে ফিরেই আসছে যে উনি যেমন আহ, এই নির্বাচনকে মনে করছেন যে এই নির্বাচনটি একটি ষড়যন্ত্রের নির্বাচন হবে। এই নির্বাচনটি নিয়ে কোনো না কোনোভাবে স্বাধীনতা বিরোধী চক্র, তারা বাংলাদেশে আবার নতুন করে, গত 1 বছরে যা হয়েছে তার চেয়ে নতুন করে কিছু একটা চক্রান্ত করছে এবং সেটির প্রতিফলন ঘটবে। তিনি সেখানে এই কথাটি বলেছেন যে এই নির্বাচনটি কোনো অবস্থাতেই যদি বিশ্বের কাছে কিংবা বাংলাদেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না, যদি
এটি বাংলাদেশের যেই রাজনৈতিক দলটি যাদেরকে গত বছর 5ই আগস্ট উচ্ছেদ করা হয়েছে, উৎখাত করা হয়েছে, সেই সরকারের অন্ততপক্ষে 40 থেকে 50% ভোটার আছেন, মানুষ আছেন, সমর্থক হুম। আছেন। তো এই বড় একটি অংশকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেটি কোথাও গ্রহণযোগ্য হবে না। এখন এই জায়গাটায় ওনার আড়ালের বিষয়টি ব্যাখ্যা দিয়েছিলেন কি, সেটি হচ্ছে যে যদি নির্বাচনটি এই সরকার কোনো না কোনো ভাবে 15ই ফেব্রুয়ারি 96, 15ই ফেব্রুয়ারি মতো বিএনপির সঙ্গে মিলে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য একটি নির্বাচন করেও ফেলে, সেই সরকারটি টিকবে না। পাশাপাশি ওই নির্বাচনটিকে তারা চেষ্টা করবে যাতে বাইরে এবং দেশের যারা পর্যবেক্ষক আছেন তারা যাতে কোনোভাবে অংশ নিতে না পারেন, অর্থাৎ যারা একটু স্বাধীন চেতাভাবে পর্যবেক্ষণ করবেন বা সঠিক চিত্র দেখার চেষ্টা করবেন, তাদেরকে বিরত রাখার জন্য প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি হচ্ছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান, জানিপপের চেয়ারম্যান। জানি পপের চেয়ারম্যান। আমি খুব খোলামেলা একটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আমরা যে যাই, আমি দীর্ঘদিন সাংবাদিকতা আছি, আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, আমরা সবাই এই লেভেলের যারা মানুষ আছেন তাদেরকে কিন্তু আমরা চিনি, জানি সবাইকেই। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে একেবারে ধোয়া তুলসী পাতা বা ফেরেশতা, আমি সেটি বলতে চাই না। তাকে নিয়েও অনেক প্রশ্ন বিভিন্ন সময় আছে, আমরা শুনেছি, কিন্তু তিনি অন্তত পক্ষে এই সময়ে যে সাহসী একটি ভূমিকা রাখছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, মানুষের অধিকারের পক্ষে কথা বলছেন এবং জোরালো কণ্ঠে কথা বলছেন। এখন তার আগে আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল, দুদকে যেই মামলায় আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে গত রাত্রে, সেই মামলা কিন্তু আগের ছিল, এটা আপনারা বোধহয় জানেন। অভিযোগ ছিল না? হ্যাঁ, যেমন সেই অভিযোগগুলোর পিছনেও তাকে যখন ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়, তখন তার সঙ্গে সেখানকার কিছু কাজ নিয়ে, উন্নয়নমূলক কাজ নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। এবং তিনি কিন্তু পরশুদিন যে আমার আমার সাথে তার যে লাইভ প্রোগ্রামটি হয়েছে সেখানেও তিনি বলেছেন যে, এর আগেও বলেছেন, অনেকদিনই বলেছেন আমাদের যে শোতেও বলেছে। যে দীপুমণি তাকে দিয়ে আহ, অনৈতিক মানে ঠিকাদারি কাজের, অর্থাৎ উন্নয়ন কাজের প্রকল্পের বেশ কিছু কাজ আহ, করিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি সেগুলোতে রাজি হননি বলেই তার বিরুদ্ধে দীপুমণির মদদে বিভিন্ন ধরনের আহ, অ্যালিগেশন। আপনার অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন, দীপুমণিকে, দীপুমণি এখন কারাগারে আছেন। দীপুমণি আওয়ামী লীগের একজন নেত্রী, দীপুমণি একসময় তখন ছাত্র লীগের নেত্রী, তিনি ডাক্তার একজন মানুষ, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের একজন আপনার যুগ্ম সম্পাদক, অনেক পরিচয় আছে তার। তো তিনি তো আওয়ামী লীগের, তারপরেও ডক্টর কলিমুল্লাহ তিনি গত বছর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের থেকে যে কজন মানুষ সাহসী ভূমিকা রাখছিলেন, কথা বলছিলেন, তাদের মধ্যে অন্যতম। তিনি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছিলেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলেন, তিনি স্বাধীনতার পক্ষে কথা বলছিলেন, এবং যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম গত 10, 11, 12 মাসে হয়েছিল, সবগুলোর বিরুদ্ধে তিনি একেবারে খোলামেলা ভাবে কথা বলছিলেন। মারুফ ভাই, এখানে আমি একটু থামাচ্ছি। আমি আসলে যেতাম ওই পর্যন্ত যে ওনাকেই কেন অ্যারেস্ট করা হলো, কিন্তু আপনি বলছিলেন যে যে দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের না আসার যে একটা রোডম্যাপ বা একটা পরিকল্পনা ইউনূস সরকার করছে যদি নির্বাচনও হয় এবং বিএনপির সাথে একটা বোঝাপড়া হয়। এবং ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ জানি পপের চেয়ারম্যান ছিলেন। তো এই এই ব্যাপারে কি উনি কিছু ধারণা করেছেন যে সেই জন্য একটা রিজন, যে উনি উনি যেন নির্বাচন পরিদর্শক বা যারা দেখবে দেশে বিদেশে এগুলাকে যেন তারা তাদের মতো করে মডেলটা তৈরি করতে পারে ডক্টর ইউনূসের মতো করে, সেটা কি একটা রিজন হতে পারে? ওয়ান অফ দ্য রিজন শুধু এটা ধারণা না, উনি এটা নিশ্চিত করেই বলেছেন, কারণ এটা বলেছিলেন। প্রক্রিয়ার মধ্যে উনি পড়ে গেছেন। আমি ওনাকে এই প্রশ্নটা করেছিলাম
জি। উনি একদম খোলামেলায় আমি সবাইকে অনুরোধ জানাবো, প্রয়োজনে আপনার পরশুদিনে ডক্টর কলিমুল্লাহর যে নির্বাচনী ডক্টর ইউনূসের নির্বাচনী উম, এই যে রোডম্যাপের আড়ালে কি আছে এইটা ডক্টর কলিমুল্লাহকে নিয়ে এই কথা, এই ইস্যুটা আমি করেছিলাম এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন আমার প্রশ্নের উত্তরে যে এই নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন যে এর আগের যে তিনটি নির্বাচন হয়েছিল 14, 18 এবং 24, এই নির্বাচনগুলোকে মোটামুটি যারা জাস্টিফাই করার চেষ্টা করেছিল তাদেরকে এবার নির্বাচনী কার্যক্রমে বা পর্যবেক্ষণে রাখা হবে না, সেটি দেশি কিংবা বিদেশি। এই জায়গাটিতে তিনি পরিষ্কার করেছেন জানিপপকেও ইতিমধ্যে এক ধরনের ব্ল্যাক লিস্ট করা হয়েছে। পাশাপাশি বিদেশি কোন কোন দেশের আম, এরকম নির্বাচন পর্যবেক্ষক কমিটি বা অর্গানাইজেশন গুলোকেও এক ধরনের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি এও বলেছেন যে এই ক্ষেত্রে যেহেতু এর আগে আওয়ামী লীগের সময় ব্রতির উপদেষ্টা শারমিন মুর্শিদের যেটি, পাশাপাশি বেলা ব্রত, হ্যাঁ। রেজানা, যে বেলা এবং আরো কয়েকটি আমরা জানি যে এই বদিউল আলম মজুমদারের, তিনি তার যে এনজিওটি আছে, সুশাসনের জন্য নাগরিক। না সেটি না, তার যে মূল যেটা তার আহ, আমি নাম হাঙ্গার প্রজেক্ট, হাঙ্গার সেই প্রজেক্ট। হাঙ্গার প্রজেক্ট এবং সুজন দুটা মিলে তিনি কম্বাইন্ডলি, সরাসরি না একটু ঘুরিয়ে খেতেন, তিনি হচ্ছে এক মঞ্চে সব প্রার্থীদের আনার জন্য কাজ করেছেন। ঘুরে ঘুরে তিনি এই বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন হতো তিনি সেখানে গিয়ে সবাইকে প্রার্থীদের এক মঞ্চে এনে প্রোগ্রাম করতেন এবং বলা হচ্ছিল যে সেই প্রোগ্রামে আমেরিকান টাকা ছিল। তো আমি প্রসঙ্গটা ওইখানে আসি যে তারা যেহেতু আওয়ামী লীগের সময় তারা বঞ্চিত হচ্ছিল, তাদের ভাষায় তাদেরকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়নি কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই কারণে তারা এবার জানিপপ যাতে কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষকের কোন প্রক্রিয়ায় যুক্ত হতে না পারে সেই জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে। এই কথাটি পরশুদিন ডক্টর কলিমুল্লাহ আমাকে বলেছিলেন এবং বলেছিলেন যে এবার হয়তো দেখা যাবে যে এই বদিউল আলম মজুমদারের এনজিও কিংবা এই ব্রতি অথবা আহ সৈয়দা রেজওয়ানা হাসানের কিংবা অধিকার, তারাই এবার মূল পর্যবেক্ষক থাকবে। আরেকটি কথা উনি ইম্পর্টেন্ট তথ্য দিয়েছেন যে এবার ইতিমধ্যে নির্বাচন কমিশন যে কাজটি করেছে তারা পর্যবেক্ষকদের বয়স 25 থেকে, না আগে কত ছিল একটু বেশি ছিল সেখান থেকে এখন কমিয়ে 21 না 22-এ নিয়ে এসছে, যাতে এই ইয়াং জেনারেশনেরও যাদেরকে দরকার হয় তাদেরকে অনায়াসে আহ, ভোট কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া যায় পর্যবেক্ষক হিসাবে। এই কথাগুলো কিন্তু তিনি বলেছিলেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে আড়ালে কি আছে, তিনি এই কথাটি পরিষ্কারভাবে বলেছিলেন যে বিএনপি এবং লন্ডনে যে বৈঠকটি হয়েছিল মূলত সেই বৈঠকের রোডম্যাপটি শুধুমাত্র ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলেছেন, কিন্তু ওইখানে যে চুক্তি হয়েছে আপনাদের মনে আছে সবাই, সেখানে বৈঠক থেকে বলা হয়েছিল যে নির্বাচনটি রোজার আগে হতে হবে, মানে ফেব্রুয়ারি। তারেক রহমানও তাই বলেছেন, উনিও তাই বলেছেন, সেই কথাই কিন্তু রেখেছেন। এবং ডক্টর কলিমুল্লাহ এইটি শেষ করেছিলেন অনেকক্ষণ, 29 মিনিট তো কম না। উনি শেষ কথাটি যেখানে এসে শেষ করেছিলেন যে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় বা নির্বাচনের দিকে যাওয়া হয়, আওয়ামী লীগ এবার যে পর্যায়ে আছে 2014 সালে যেমন বিএনপি যেরকম ভাবে নির্বাচন বানচাল বা পণ্ড করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু ব্যর্থ হবে না। উনি উনি বলেছেন যে আওয়ামী লীগ এখন এতই মরিয়া আছে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা খুব এগ্রেসিভ অবস্থায় যদি নামে তাইলে ওই 14-তে বিএনপি আওয়ামী লীগের সাথে না পারলেও আওয়ামী লীগ কিন্তু ঠিকই নির্বাচন বন্ধ করবে। এই কথাটি উনি বলেছে যে নির্বাচন বন্ধ করার শক্তি আওয়ামী লীগের আছে এবং সেই ক্ষেত্রে এমনও হতে পারে যদি তাই হয়, নির্বাচন যদি করতে না পারে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপিও রক্ষা করতে পারবে না। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, শেষ প্রশ্নটি এটি ছিল
যে সেই ক্ষেত্রে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হতে পারে, তার যে বন্ধু বান্ধব বিশ্বব্যাপী আছে তারা তাকে কিভাবে দেখবে। তখন উনি এই কথাটি বলছেন যে শেখ হাসিনা তো হেলিকপ্টার বা বিমানে করে দেশের বাইরে যেতে পেরেছেন। ওই শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছেন যে শ্রীলঙ্কায় যেভাবে হুম। হয়েছিল তারা দৌড়েছেন। উনি ওই যে বিএনপির একজন দৌড় সালাউদ্দিন, এই নামটি আমি কিন্তু ওনাকে কোট করছি, উনি বলছেন ওই দৌড় সালাউদ্দিনের চেয়েও জোরে দৌড়েছেন। কিন্তু ডক্টর ইউনূস কাপড় চোপড় নিয়েও দৌড় সালাউদ্দিনকে ছাড়িয়ে চলে যাবেন, কিভাবে দৌড়াবেন কাপড় চোপড় ছাড়া, এই কথাটি উনি বলেছেন যে দৌড়াতে হতে পারে। এইখানে উনি শেষ করেছেন। এখন আমার কাছে মনে হচ্ছে যেই ব্যক্তি, যেই একজন বিশেষ বিশ্লেষক কিংবা এই লেভেলের একজন মানুষ, তিনি যদি প্রকাশ্যে মিডিয়াতে এই কথা বলেন, তো ডক্টর ইউনূস এখন কে? উনি এখন যে ক্ষমতায় আছেন, পাওয়ারে আছেন, ওনারা যতই গণতন্ত্রের কথা বলুক, যাই বলুক, তার পক্ষে এটি মেনে নেওয়া, সহ্য করা, হজম করা এটি কঠিন। তো তিনি যাই হওয়ার হয়েছে, তিনি ওই যে আমি ওইখানে ওদিন আমার ভূমিকাটা শেষ করেছিলাম যে আপনি যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার সাথে আমি সবসময় এটা বলি, বাংলাদেশের সবার জন্যই বলি যে আপনারা সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো ওনাকেও আমি ওই কথাটি বলেছি যে যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, যে কোনো সময় আপনার কোনো বিপদ আপদ আসতে পারে, আপনি নিরাপদে থাকবেন। তো সেটি জাস্ট গতকালকে আসলে ওনার নিরাপত্তার অবস্থাটি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ মারুফ ভাই। হ্যাঁ, আমরা তো বলি সব সময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। আসলে তো আমরা বলেই যাচ্ছি, বললেও এখন যেটা হচ্ছে, মানুষ তো বুঝতে পারছে। মানুষ বুঝতে পারলে কি, এই যে আমি পড়ছিলাম আমার সামনে খোলা, আপনার কাছেও হয়তো আছে, বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা, প্রথম আলো। কোনো একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে, গাজীপুরের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর রাত 8:30টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা ঘটনা ঘটে। এর আগে আজ বিকেলে চন্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে তিনি ফেসবুকে একটি লাইভ করেছিলেন। আর তার অপরাধ হচ্ছে, সে অপরাধটাকে তুলে ধরেছিলেন, এই জন্য তাকে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলছে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এখন আমার কথা, আরেকটা প্রসঙ্গ, আমরা তো কলিমুল্লাহ স্যারের ব্যাপারটা জানলামই, এবং আমার কাছে এটা মনে হচ্ছে যে আম, এর আগে বারাকাত স্যারকে অ্যারেস্ট করা হলো। শুরু থেকে 1 বছরের মতো আমাদের শাহরিয়ার কবির ভাই, আমি আমি রাজনৈতিক নেতাদের বাইরের কথা বলছি যাদেরকে, তারপর এক মানে সাংবাদিক, আপনি জানেন যে ফারজানা রূপা, শাকিল, তারপরে আমাদের বাবু ভাই, এরা তো আছেই। তো এই যে একটা অবস্থা, এই অবস্থাতে আমার কাছে মনে হচ্ছে এরা যা করার করবে, এরা আসলে কোনো কিছুকে, যে কোনো একটা মানে জোরে তারা এই কাজ, ইউনূস বাহিনী এই কাজটা করছে, এবং তারা করে যাবে। তো এটা মানে চূড়ান্ত ফ্যাসিজম যেটাকে বলে। এখন এই যে সাংবাদিক যে উম, এই যে একটা সাংবাদিক বেচারা, সে জাস্ট লাইভ করেছে, তাকে কুপিয়ে হত্যা করা হলো। তো আমাদের তো অনেক সাংবাদিক আছে, এই যে প্রথম আলো এটা চাপালো একটা বিবৃতি বা একটা খবর ছাপিয়ে কি দায়িত্ব শেষ হয় একজন সাংবাদিকের? এখন তো যদি আমরা বলি যে বিগত সরকারে কথা বলা যেত না, দমন পীড়ন, এখন তো ওনারা সেটাও বলছেন না, দমন পীড়ন। আমরা যদি বলি পেপাররা লিখে না, ওনারা বলেন না আমরা ভালো আছি। তাহলে ওনারা কেন রাস্তায় নামছেন? আপনিও তো একজন সাংবাদিক, আপনার কি মনে হয় সাংবাদিকদের নিয়ে আপনি কি বলতে চান, যারা এখন লিডিং এ আছে বাংলাদেশে? দেখেন, এটা আমরা এই যে পরশুদিনই তো মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের যিনি সম্পাদক, তিনি তো গত সরকারের সময় ব্যাপক, অর্থাৎ যেই কয়জন ডক্টর ইউনূসের কোরের লোক ছিলেন তার মধ্যে এই মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, আমি দীর্ঘ 10 বছর আমি প্রথম আলোতে কাজ করেছি, আমার তখনকার তৎকালীন সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সহ আরো এই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তারা তো এই ডক্টর ইউনূসের একেবারে হার্ড কোরের লোক ছিলেন, জি। এখনো আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম মতিউর রহমান চৌধুরীকে আমি খুবই শ্রদ্ধা জানাই, এবং আমি আহ, এখনো খুব আমি সাহসী তার বক্তব্য পরশুদিন শুনলাম। তিনি একই কথা এর আগেও গত 1 বছরে অনেকবার বলেছেন, পরশুদিনে বলেছেন যে কথা বলতে গেলেই যদি সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়, জেলে পাঠানো হয়, হত্যা মামলা দেওয়া হয়, তাইলে সেটা কেমন স্বাধীনতা, আমাদেরও তো কথা বলতে এখন ভয় করে।
তো নির্ভয়ে কেউ কথা বলতে পারে না, সাংবাদিকতা করতে পারে না। এখন সাংবাদিকতা হয়ে গেছে এই সরকারের একেবারেই দালালি। এই জায়গাটিতে আপনারা, আমরা যাদেরকে বলি যে এই যে কজন সাংবাদিক কারাগারে আছেন, যতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, চাঁদাবাজির মামলা হয়েছে, যখন যেভাবে পারছে ঢাকার বাইরে সারা দেশে, গতকালকে কোনো এক জেলার সাংবাদিকের সাথে আমার 35 মিনিট কথা হয়েছে, এবং এক পর্যায়ে তিনি চোখের পানি যে ছেড়ে দিয়েছেন, কান্না করে আমাকে বলেছেন যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমি অথচ সে কিন্তু এই সময়েরই মানে এই সরকারেরও সব পজিটিভ নিউজ গুলো করে, আমি সেটিও দেখি, কারণ তার অফিস অ্যাসাইন করে তাকে, সেটাও করে। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে নানান চক্রান্ত, এমনকি তাকে ওই চাকরি থেকে বরখাস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে ওই তার কমিউনিটির লোকজনই, যারা এই সরকারের সমর্থক, তারা পর্যন্ত। ওই লোক, ওই ছেলে, ওই সাংবাদিক, সে যে ভাই আমি এখন কি করব, আমার তো এখন যে কোনো সময় আমার উপরে হামলাও হতে পারে, যে কোনো সময় দেখা যাবে যে যে কোনো কিছু আমার হতে পারে। শুধু তাই কেন, আপনার আমরা 3-4 দিন আগে জনকণ্ঠ কিভাবে বেদখল হয়ে গেল, আমরা তো একদম। একটা জনকণ্ঠের মতো একটা ঐতিহ্যবাহী পত্রিকা, হ্যাঁ, প্রত্যেক মিডিয়ারই তাদের প্রফেশনাল জায়গায় বিভিন্ন সময় যারা সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের সাথে লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব থাকে, বেতন, বোনাস, কিংবা ওই যে ওয়েস্ট বোর্ড নিয়ে একটা দ্বন্দ্ব থাকে, এটি সব জায়গায় থাকে। আমি যতগুলো হাউজে কাজ করেছি প্রত্যেকটা জায়গায় ছিল, কিছুটা গ্রুপিং থাকে, পছন্দ অপছন্দের ব্যাপার ব্যাপার থাকে। হয়তো সম্পাদকের সঙ্গে সাংবাদিকদের একাংশে একটা গ্রুপিং থাকে, মালিকের সঙ্গে আর একটা থাকে, এটা সব কিংবা সব প্রফেশনে। হ্যাঁ, তো এই জিনিসগুলো থাকে, তার মানে একদম প্রতিষ্ঠানটাই দখল করে ফেলবে। এই ঘটনা তো এর আগে আওয়ামী লীগের সময় অনেক অনেক ধরনের সাংবাদিকদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু এই ঘটনা আমি অন্তত পক্ষে আমার এই যে 38 বছর, 37-38 বছর সাংবাদিকতা জীবনে আমি তো কখনো দেখিনি। কেউ দেখেছেন বলে আমার কাছে মনে হয় না। আবার এই আপনি যেটা বললেন, আমি খুবই দুঃখ দুঃখ পাই বা দুঃখ পেয়েছি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে যে নাটকটি করলেন যে তিনি বিদায় নেবেন, বিদায় নেবেন মানে পৃথিবী থেকে না, ওই যে সরকারের ক্ষমতা থেকে বিদায় নেবেন, এবং পদত্যাগ করার কথা বলছিলেন। আচ্ছা, মানুষ, সারা জাতি বুঝে গেছে যে এটি তিনি নাটক করছেন, তিনি এটি আসলে যাবেন না, একটু এক ধরনের একটা ভাইব উঠানোর জন্য তিনি মূলত এই জিনিসটা বলছেন। এর মধ্যে দিয়ে মাহফুজা নাম রীতিমতো তার পত্রিকায় আর্টিকেল লিখে ফানি। না যাওয়ার জন্য আবেদন জানালো। এখন আমার প্রশ্নটি হচ্ছে, যারা আমাকে গালিগালাজ করেন, যারা এখন শুনছেন কিংবা শুনবেন, আমি আপনাদেরও বলছি যে আমি বা আমার মতো যারা এই যে এখন মুক্তিযুদ্ধের জন্য কথা বলি, স্বাধীনতার পক্ষে কথা বলি, এবং এই কথাগুলো ধরে নেই যে বেশিরভাগই আওয়ামী লীগের পক্ষে চলে যায়, তো আপনারা যারা আমাদেরকে দালাল বলে গালিগালাজ করেন, আম, যে আমরা আওয়ামী লীগের দালাল বা ইত্যাদি, মুক্তিযুদ্ধের দালাল আমরা মানি, একদম স্বীকারই করি, এটা গর্বের সাথে আমরা স্বীকার করি, আমরা স্বাধীনতার পক্ষের দালাল, এটা আমরা স্বীকার করি। আমাদেরকে যখন আওয়ামী লীগের দালাল বলেন, আমরা সেটাও যদি মেনে নেই এই শর্তে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে এখন একমাত্র দল হিসেবেই তারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কাজ করছে, তাদের ভূমিকাটা, তাইলে মাহফুজা নাম কিংবা তার যারা আছেন তারা যখন সরকার প্রধানকে একেবারে মিনতি জানান তাকে না যাওয়ার জন্য, তাকে আমরা কি বলবো? তাকে আমরা যদি তখন মহাদালাল বলি, এই ডক্টর ইউনূসের পেইড লোক বলি সম্মানের সাথেই, সেটা কি কি হবে? তাকে কি আমরা দালাল তখন বলবো না? কিংবা এই এই সরকারের গত 1 বছরে যতগুলো মিডিয়া হাউসের সম্পাদক দখল হয়েছে, সম্পাদক পদ, নিউজ এডিটর, চিফ রিপোর্টার, বিভিন্ন পদ দখল হয়েছে, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, এটা তো এই প্রথম আলোতেও ছাপা হয়েছে নিউজ। মাহফুজ আনামও মাঝে মাঝে মধ্যে এই কথাগুলো বলেন, তো তিনি একদিকে বলেন, আবার এই সরকারকে তিনি আবার ডক্টর যে, অর্থাৎ ওই যে আমরা বলি না, একদিকে গৃহস্থের বলে সজাগ থাকতে আর চোরকে বলে চুরি করতে, তাইলে সেটা কেমন নীতি নৈতিকতা হয়? আহ, আমরা আহ, দেখে মারুফ ভাই, মুসলমান।
মারুফ ভাই, এ প্রসঙ্গে মিস্টার মাহফুজা নাম সম্পর্কে আমি যেটা বলতে চাই, যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন, চলে যেতে হলো, তখন উনি খুব একটা অনেকগুলো ইন্টারভিউ নিয়ে আম, ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে দিয়েছে, এবং বড় বড়, একদম আমি বলবো না যে রেগুলার যেগুলো দেখানো ওরকম না, বা লাইক বারখা দত্তের একটা শো হয়, সেখানে ইনফ্লুয়েন্সিয়াল সব জার্নালিস্টদের সাথে উনি যেহেতু ভালো ইংরেজি বলেন, উনি কথা বলেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন মানে যা কথাবার্তা বলা হচ্ছে, হিন্দু মাইনরিটিদের যে অ্যাটাক হচ্ছে, সেগুলো একদম মিথ্যা, অপপ্রচার, দোজ আর প্রোপাগ্যান্ডা, যেটা নাকি আমাদের মানুষরা করছে। মানে মানে উনি এটাকে কনভিন্স করানোর জন্য উনি যার পর নাই চেষ্টা করেছেন। এবং ওনার যে সেই সময় 5ই আগস্টের পরে যে ওনার ভূমিকা, এবং নির্লজ্জের মতো উনি যে সংবাদকে আড়াল করেছেন, মিথ্যা করেছেন। এবং আমি আমি অবাক হই, গত 16 বছর এই সাংবাদিকগুলো কিন্তু ডাটের সাথে কাজ করে গেছেন। তা আপনাদের সাংবাদিকদের মানে কিছু সাংবাদিক নাকি একদম ময়ূর ইয়ার মতো সভাসদে যে উপস্থিত থাকতেন, কিন্তু বাকি যে সাংবাদিকগুলা, তারা কিন্তু ডাট নিয়ে কাজ করে গেছেন। আপনি প্রথম আলো আমি দেখেন। আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু জি। আপনাকে থামাচ্ছি। এই যে যারা সভাসদ ছিল, জি। তাদের মধ্যেও তো এই বিএনপি জামাতের সাংবাদিকরা ছিলেন, যারা ছিল না? গণভবনে যারা গেছেন। আমি একদম গণভবনে এবং এই যে প্রধানমন্ত্রীর দপ্তরে যারা গেছেন, যাদের আইডেন্টিটি ছিল, অ্যাক্রেডিটেশন ছিল, তাদের মধ্যে আওয়ামী লীগ বিট করা, একদম আমি মানে নামগুলো শুধু এখানে বলছিলাম, আওয়ামী লীগ বিট করা তাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা 5 তারিখের পরে রীতিমতো তাদের খোলস পাল্টে এই সরকারের লোক হয়ে গেলেন। আরে এক্স্যাক্টলি। আমরা এইটা কেন বলবো, এই যে এখন প্রেস সচিব কি নাম আপনার, শফিক, শফিক। শফিকুল আলম। শফিকুল আলম আপনারা দেখেন নাই যে উনি কোটি হ্যাঁ, পড়ে, মুজিব কোট পড়ে ওই যে সাকিবের নির্বাচনে গেছেন উনি, এক্স্যাক্টলি। বা এত বছর, গত 16-17 বছর যে বলা হয়, উনাকে কখনো বলতে শুনেছেন যে উনি আওয়ামী লীগ, আমরা বরং যারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বা সাপোর্ট করি, আমাদের আইডেন্টিটি আছে, আমি পরিষ্কারভাবে বলি, আমরা বাংলাদেশের সাংবাদিকদের দুটি ধারা আছে। আমরা যারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নভুক্ত, আমাদের দুইটি ধারা, একটা বিএনপি জামাতের, আরেকটি হচ্ছে আওয়ামী লীগ এবং বাম দিকের তাদের একটা। তো আমরা এই আমাদের যারা নাম আছে একদম সেই সেই দিকে আমাদের নাম আছে, না তালিকাভুক্ত মেম্বারশিপ আছে আমাদের সেখানে। বিএনপি জামাতের যারা, তাদেরও কিন্তু এখানে সেই নাম আছে, তাদেরটা কিন্তু আলাদা, আমরা তো নাম বলতেই পারি। এই যে রুহুল আমিন, গাজী রুহুল আমিন, আমি শ্রদ্ধা জানাই, উনি আমাদের ভিন্ন মতের মানুষ, কিন্তু উনি তো এই শফিকের মতো পরিচয় গোপন করেন নাই। না। উনি তো গোপন করেন নাই। আরো বহু নেতারা আছেন যারা প্রকাশ্যে বুক ফুলিয়ে নিজের পরিচয় দিয়েছেন। এদিকে আমাদের যারা এই যে ইকবাল সোহান চৌধুরী, বুলবুল ভাই, আমাদের ওই সাবান মাহমুদ, তারা তো পরিচয় দিয়ে এদিকে ইয়ে করছে। তো শফিক, শফিকের অবস্থা কি ছিল? ওনাকে কিন্তু কখনো, ইকবাল সোবহান চৌধুরীরটা তো আমার কাছে খুব আশ্চর্য লাগলো। হ্যাঁ এখন সেটা ভিন্ন ডিবেট, যে তারা প্রেস ক্লাবে যায় আসে, থাকে, আরো কয়েকজন, আরো বেশ কয়েকজনই এরকম আছেন, এবং সেটি তাদের বিরুদ্ধে একদিকে মামলাও আছে, আবার তারা নিরাপদেও আছেন। সেটা আবার ওই আছে না যে গ্রুপের মধ্যে গ্রুপ, তারাও তাদেরকে অনেক সময় সহযোগিতা দিচ্ছে। এখন ধরেন আমরা আমরা যারা যেই হাউসগুলোতে কাজ করেছি, আমার পাশে বসে যেই লোকটি কাজ করেছে, তাকে আমি, যাকে আমি সবচেয়ে বেশি হয়তো প্রায়োরিটি দিতাম, আমার ইমিডিয়েট জুনিয়র একজন সহযোগীকে, তাকে আমি জানতাম যে সে, তার কথাবার্তা প্রচন্ড ভদ্র রকম একজন মানুষ, যা অফিসের সব কাজ সে ঠিক মতো করে সবকিছুই। কিন্তু 5 তারিখের পরে দেখা গেল সে মুক্তিযুদ্ধের পক্ষেও কথা বলছে। 5 তারিখের পরে দেখা গেল, 5 তারিখের পরে না, 5 তারিখে তার চেহারা অন্যরকম হয়ে গেছে, এবং সে নিজের পরিচয় দিয়ে ওই যে সাদেক কায়েম টাইমের মতো আছে না, এই যে সার্জিস টার্জিস এদের মতো, তারা 5 তারিখে পরে একদম নিজেদের পরিচয় দিয়ে রীতিমতো অফিসের মধ্যেও এক ধরনের
উম, উল্লাস তৈরি অরূপ হতে ভাই, পারে। বুঝতে পেরেছি। আসলে এরকম তো ভিতরে ছিল 16 বছরে, তো তারা তাদের মতো জায়গা করে নিয়েছিল। আর কে- মানে এই যে একটা দল বদলের যে যেসব ধরনের মানুষগুলো আছে, যারা নিজেদের সব জায়গায় ফিট ইন হয়ে যেতে পারে, তারা তো আছেই। কিন্তু আমি যেটা আমরা একদম শেষ দিকে চলে এসেছি, তো আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে আপনি যে আরেকজন যে মতিউর রহমান যে আপনার সম্পাদক ছিলেন, উনি কি বলেছেন যে উনি একটু বলছেন যে আমাদের একটা ঝামেলা হচ্ছে। কিন্তু আমি যতদূর বুঝতে পারি যে আপনাদের সাংবাদিকরা যদি ভয়েসটাকে বিদেশে ছড়িয়ে দেন, আপনি বিভিন্ন দেশ, অনেক মিডিয়া হাউস আছে যারা সাংবাদিক হিসেবে একজন সাংবাদিকের কথা শুনতে চায়। আমি যতদূর জানি মানবাধিকার সংস্থাগুলো প্রচুর কথা বলছে আমাদের শাহরিয়ার কবিরকে নিয়ে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা নিয়েও। সাংবাদিক কমিউনিটি কি এটা পারে না যে যারা নাকি এখন রিয়েলাইজ করতে পারতেছে কিন্তু তারা ক্ষমতার কাছাকাছি আছে বা এখনো বাংলাদেশে সংবাদপত্র চালায়, আপনারা একটা অ্যাসোসিয়েশন করে যে বিবৃতি দিয়ে তো কাজ হবে না এই লোককে। তাহলে আপনাদের মনে হয় না যে আমরা এটা নক করি প্রপার জায়গায়? ওয়ার্ল্ডের কাছে তো এটা পৌঁছতে হবে, বিশ্ব মিডিয়াতে তো তো আসতে হবে যে সাংবাদিকরা সাংবাদিকরাই কথা বলতে না পারলে তাহলে তো আর কিভাবে? এটা তো বিবেক বলে জাতির। তো এটা এরকম কিছু ভাবছেন কি আপনারা করা যায়? এইখানে দেখেন, একটা আসলে বিষয়টা একটু খুবই গুরুত্বপূর্ণ, এবং আবার একটু কি বলে, কমপ্লিকেটেড। যেমন আপনার সাংবাদিকদের মধ্যে আমরা আমাদের যে, এটা শুধু সাংবাদিকদের মধ্যে না, সব প্রফেশনে এত বেশি ডিভাইডেশন হয়ে গেছে, ডিভাইডেড এমন ভাবে হয়েছে যে ওইটা ঐক্যবদ্ধ করা, এটা আসলে কোনোভাবেই সম্ভব না এখন আর। অন্ততপক্ষে আমার কাছে মনে হয়, যখন 93 পর্যন্ত বা তার আগে পর্যন্ত যখন ঐক্যবদ্ধ ছিল, তখন পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন তখন একটা ছিল, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একটা ছিল। তো এই জায়গাগুলোতে ওই পর্যন্ত, কিন্তু যখনই ভাগ হয়ে গেল, এখন আর এইটা আসলে ওইভাবে সম্ভব না। কারণ কি, উদাহরণ দিই, আহ, এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন, তাদের অনুসারী যারা, তারা কোনোভাবেই এমন কোনো পদক্ষেপ নিবেন না। তারা দুই একবার ওই বিবৃতি টিবৃতি দেয়, কথা বলেন, তারা এমন কোনো পদক্ষেপ নিবেন না যেটা মিনিমাম মাত্রায় কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের মতাদর্শের পক্ষে। এখন আওয়ামী লীগের মতাদর্শ কি? আওয়ামী লীগের মতাদর্শই তো মুক্তিযুদ্ধের মতাদর্শ, আওয়ামী লীগের মতাদর্শই তো স্বাধীনতার মতাদর্শ। তো তারা যদি ওরকম কোনো পদক্ষেপ একটা নিতে যায়, একটা স্টেটমেন্ট দেয়, তখনই তারা বোঝে যে তাদের এই জোটবদ্ধ কোনো স্টেটমেন্ট, সেটা আন্তর্জাতিক পর্যায়ে যারা মিডিয়া ওয়াসে আছেন, তারা এটাকে কাউন্ট করবেন, এবং এটি করেছেন কিন্তু। এই যে নোয়াব, যেটি সম্পাদকদের যে মালিকদের হ্যাঁ, সম্পাদক, নোয়াব সম্পাদক বলেছেও একটা কি জানি এর মধ্যে। হ্যাঁ। না, নোয়াব একটা, সম্পাদক পরিষদ একটা। তো সম্পাদক পরিষদ থেকে মাহফুজ ভাই, মতিউর রহমানরা কিন্তু কয়েকবার বিবৃতি দিয়েছেন। তো সেটা কিন্তু বাইরে কাউন্ট হয়েছে। না, এখন গত 7 তারিখে গতকাল আজকেই দিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ। না, সেটা তো আজকে দিয়েছে। জি। এই নোয়াবের উদ্বেগ নিয়েও মতিউর রহমান চৌধুরী কিন্তু কথা বলেছেন, জি। গতকালকেই কথা হুম। বলেছেন যে এইটা যদি নোয়াবকে দেওয়া হয়। আমি তো মতিউর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই যে তিনি অন্ততপক্ষে কথা বলছেন। তিনি এই কথা বলেছেন যে যেই কাজ সাংবাদিক ইউনিয়নের করা উচিত, সেই কাজটি এখন নোয়াব করছে। তাহলে নোয়াব সাংবাদিক করছে। ইউনিয়নের লাভ কি, কাজ কি, সাংবাদিক নেতাদের তাহলে কাজ কি? এখন এই জায়গাটিতে প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইউনিয়ন যেহেতু দুইটা ভাগে বিভক্ত, এক ভাগে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, অর্থাৎ আওয়ামী লীগ বা সমমনা কিংবা বাম দলগুলোর যারা, তারা, তা আমাদের অফিস প্রেস ক্লাবে যেটি, সেটি বন্ধ। 5ই আগস্ট থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, খোলা যাচ্ছে না। এই এমন অবস্থা চলছে। নেতাদের মধ্যে কয়েকজন তো আছেন কারাগারেই, কয়েকজন কারাগারে গিয়ে আবার মুক্তি পেয়েছেন। অনেকে আছেন আত্মগোপনে, অনেকেই আত্মগোপনে আছেন, অনেকে আছেন দেশের বাইরে। পাশাপাশি যারা, ওই যে আপনি যাদের কথা বললেন, কয়েকজন যাওয়া আসা করে, কিন্তু খুবই, তাদের মধ্যে যাওয়া আসা করলেও ভয় আছে, যে কোনো সময় তাদের উপরে মব হামলে পড়তে পারে, এই ভয় আছে। ফলে এই অংশটা, সাংবাদিকদের এই অংশটা, তারা ওই যে আমরা মাঝে মধ্যে সবাইকে মিলে বিবৃতি দেই, ফোন করি অনেকে, তারা
ফোনে পর্যন্ত তারা শুধু ওই যে বিবৃতিতে স্বাক্ষর দেওয়া বা সম্মতি দিতেও রাজি হন না। তো সেই জায়গাতে এই অংশটাকে আপাতত আমরা বাদ দিচ্ছি। ধরেন এই অংশ চাপের মুখে আছে, তারা এখন বিবৃতি পর্যন্ত দেওয়ার সুযোগ আমরা পাচ্ছি না। যারা দেশের বাইরে আছে তাদের কথা ভিন্ন, তারা সবকিছুই করা যাচ্ছে। কিন্তু দেশের মধ্যে যারা আছেন তাদের নিরাপত্তার কারণে, নিরাপত্তার অভাবের কারণে তাদের পক্ষে আসলে সম্ভব হয় না। এটা ঠিক। এই যে কলিমুল্লাহ, প্রফেসর কলিমুল্লাহ যা হলো, একজন একজন সাংবাদিক, কয়েকজন সাংবাদিক দিয়ে মানববন্ধনে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে, তাদের উপরে হামলা করবে। তাদের এই যে আজকে যে সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, ওইখানে এমন ভাবে মব হয়, এই মবে তো এবার কত তো মারা গেল, তো সাংবাদিকও তো মারা যেতেই পারে, তাদের উপরে হামলা করতে পারে। মারা যাচ্ছে। না, আমি বলতে চাইছিলাম যে ওরা তো একা একা, একা যে শক্তি, আপনি আমি যে দাঁড়াই, আপনি আমি যে একত্রিত হয়ে একটা ইউনিট হয়েছে আমরা যারা এখন অনলাইনে কাজ করছি, আমাদের শক্তিটা কিন্তু অন্যরকম। তো বাংলাদেশেও যদি যারা রিয়েলাইজ করছে, কারণ আলটিমেটলি কেউই তো কাউকেই রেহাই দিবে না জামাত। হ্যাঁ। না, আহ, এই আবার একটু ভিন্নতা আছে। আমি যেহেতু এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনি তো এটা ডকুমেন্টেশন করবেন, আপনার এটা রাখাও ভালো হবে। ওই যে বলছিলাম যে বাংলাদেশে আসলে প্রফেশনাল সাংবাদিকদের এমন ভাবে দুটা বিভক্তি হয়ে গেছে, এটা এখন এক জায়গায় আনা খুবই ডিফিকাল্ট। এটা আসলে একদম দুরূহ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আদর্শিক জায়গায় বিভাজনটা হয়ে গেছে। আদর্শিক বিভাজন হয়ে গেছে। পেশা এবং আদর্শ, পেশা এবং রাজনৈতিক আদর্শ দুইটা এমন ভাবে যুক্ত হয়ে গেছে এখান থেকে। আমি চাইলেও, আমি আমার কথাই বলি, আমি চাইলেও এখন এমন একজনের সঙ্গে গিয়ে আমি মানববন্ধনে দাঁড়াতে পারবো না যিনি 5ই আগস্টকে সমর্থন করেন, এই ডক্টর ইউনূসকে সমর্থন করেন অন্ধভাবে। আমি চাইলেই, এই যে শফিকুল আলম যদি এখন সাংবাদিকদের স্বার্থে গিয়ে মানববন্ধন করে, আমি তো তার পাশে গিয়ে দাঁড়াবো না। এটা কিন্তু না, পরিষ্কার। ভাই, আমার প্রশ্নটা ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা সাংবাদিকরা আছেন, এখন আপনি আশা করেন, আমি যেমন আপনাকে যখন এই কথাটা বলেছি, আমি মাহফুজ আনামকে এটা থেকে বাদ দিয়েছি নিজে নিজেই। বিকজ আমরা তো তাদের অ্যাক্টিভিটিস, আমি শফিকদের বাদ দিই। মাহফুজ আনাম ইজ এ রেসপন্সিবল সাংবাদিক, উনি ওনার ওনার একটা পত্রিকা আছে এবং সেটা ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা, মতিউর রহমান। কিন্তু যারা সাফারার হচ্ছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে, এটাই তাদের অপরাধ। তাদেরকে যদি, তারা যদি ইউনাইটেড হতে পারেন, বাংলাদেশেও একসাথে আমরা কতজনকে মব মারবে? 100 জন, 200 জন, 500 জন সাংবাদিক যদি দাঁড়ায়, মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক নাই, আছে তো, আছে তো। তো এবং যারা নাকি সুশীল সমাজে আছেন, আছে তো। এই অ্যালায়েন্সটা করাটা খুব জরুরি, সেটা আমার মনে হচ্ছে, আদারওয়াইজ মারি খেতে থাকবো। না, এই এই ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে কি, আমরা যদি আত্মসমালোচনার জায়গা দেখি, ধরেন বাংলাদেশে এখন আমাদের যারা নেতৃত্ব যারা দিয়েছে, হ্যাঁ, এই যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে তো বললামই যে বেশ কয়েকজন আছেন আহ, দেশের বাইরে, কেউ কেউ আর বেশিরভাগ আছেন আত্মগোপনে। আবার যারা যারা যাদেরকে আপনি মেন করেছেন, অর্থাৎ নেতৃত্বে যারা আছেন, সভাপতি, সম্পাদক বা এই লেভেলের যারা আছেন, তারা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রথমত মামলা আছে। আবার তারা যে একদম ফেরেশতার মতো মানুষ সেটিও না, তাদের না। বিরুদ্ধে তারা আওয়ামী লীগের সময় নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছেন। সবাই যে নিয়েছেন সেটি না, কিন্তু অনেকেই নিয়েছেন, অনেকেই বিভিন্ন ভাবে ওই কেউ প্লট, কেউ পত্রিকার মালিক হয়েছেন, কেউ চ্যানেলের মালিক হয়েছেন, এগুলো হয়েছেন, এটি ঠিক। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা আছে। তো এই যেহেতু এখন একজনে আমার বিরুদ্ধে হত্যা মামলা আছে, আমি কিভাবে আমি প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াবো, এটি একটা ব্যাপার। তো এই জায়গায় আপনি যেটা বললেন, অবশ্যই এটা হবে। যেমন উদাহরণ দেই কিভাবে হবে। এর আগে তো কেউ বিবৃতিতে স্বাক্ষর করার সম্মতি দেওয়ারও সাহস পেতেন না। কিন্তু এই যে কয়েকদিন আগে আমরা যে 51 জন সাংবাদিকের যে বিবৃতি দিয়েছি, সেখানে তো দেশের বেশ কয়েকজন সাংবাদিক তারা কিন্তু অংশ নিয়েছে, সম্মতি দিয়েছে, তারা কথা দিয়েছে। বলে। ফেসবুকে অনেকেই দেখবেন এই সংখ্যাটা কিন্তু বাড়ছে, ফেসবুকে প্রতিবাদ করছে, এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। তো আমার বিশ্বাস, আমার আশা যে খুব দ্রুতই তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক, এখন মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যেও আবার তো ইয়ে আছে, এখন ধরেন ওই যে বিএনপি পন্থী সাংবাদিকদের মধ্যেও অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের আছে, এটিও অস্বীকার করার উপায় নেই, না। আছে।
সবাই তো আর জামাত করে না। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষেরও আছে বেশ কয়েকজন। তো তারা তো আবার ওই প্রফেশনাল গ্রুপিং এর কারণে তারা আবার আমাদের পাশে আসবে না, বা আমরাও তাদের পাশে যাব না। যদি যায়, আমি বুঝে গেছি। সেটা মনে করতে হবে যে সেইটা হচ্ছে খুবই ভালো বা ইতিবাচক একটি দিক। কারণ আপনি দেখেছেন যে এর আগে বিভিন্ন সময় আমরা কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যেও মারামারির ঘটনা ঘটেছে। প্রেস ক্লাবের ওইখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, অনেকবার ভাঙচুর হয়েছে, আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে, এরকম হয়েছে। তো সেই জায়গাগুলোতে নানান ধরনের একটা শঙ্কা কিন্তু আসলে আছে। এখন আমরা চেষ্টা করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিবৃতির মাধ্যমে এবং ভিতরে ভিতরে সংগঠিত হওয়ার। আশা করি সুদিন আসবে। এবং আমরা এই শুধুমাত্র, দেখুন এখানে আরেকটা কথা বলে আমি শেষ করছি। সমস্যা তো একটা না। ধরেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিল তিনি রিজাইন দিয়ে চলে গেলেন, তার মানে কি সমাধান কি হবে? এখন ওইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় কে আসবেন? যদি তার চেয়েও খারাপ কেউ আসেন, তখন আমাদের ভূমিকা কি হবে? যদি বিএনপি কে, উদাহরণ দিচ্ছি, যদি বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেন এবং তাদের সঙ্গে যদি জামাত চলে আসে, তাহলে তো সেই 2001-এর মতো আবার পরিস্থিতি হবে। তারা কি আমাদের জন্য একদম গণমাধ্যমের বান্ধব ছিল? আমি আবারও বলছি যে আওয়ামী লীগও যে শতভাগ একদম গণমাধ্যম বান্ধব ছিল, সেটা না। এই ক্ষেত্রে অনেকের ব্যক্তিগত রেষারেষি, মালিকদের অনেকের ব্যক্তিগত না, রেষারেষি ছিল। আমার প্রসঙ্গ অবশ্যই গণমাধ্যম এবং পৃথিবীর সব দেশে কিন্তু কানাডাতেও আছে। নির্বাচনের সময় দেখবেন এক পেপার, একটা মিডিয়া হাউস এক ডেমোক্রেটদের বলছে, আরেকটা মিডিয়া হাউস রিপাবলিকানদের বলছে। পৃথিবীর সব দেশেই গণমাধ্যমের একটা পক্ষ থাকে মিডিয়া হাউসগুলো, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা যেটা হচ্ছে যে আপনার একটা আইনের শাসন তো থাকবে। সাংবাদিক যদি অপরাধী হয়, বুদ্ধিজীবী যদি অপরাধী হয়, বা যে কেউ অপরাধী, আমাদের চিন্তক যদি অপরাধী হয়, তার আইনি প্রক্রিয়া হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই যে মবক্রেসি, এই যে মব ভায়োলেন্স, এই যে আইন পাচ্ছে না, কোর্টে গেলে বিচার হচ্ছে না, প্রপার ফ্যাসিলিটিস পাচ্ছে না, যেটা মৌলিক অধিকার, উকিল জি। পাচ্ছে না, যেটা একটা একটা ফান্ডামেন্টাল রাইটস, সেইগুলার তো একটা মানে এটা তো একটা সমস্ত লিমিট ছাড়িয়ে ফেলছে। যেটা আপনি যে কোনো সরকারের সময় বলেন, গণতান্ত্রিক নির্বাচিত সরকারে এরকম অবস্থা তো ছিল না। আমি সেটাই বলতে চাচ্ছি, এই জায়গাগুলো তো মানুষের মৌলিক অধিকারটা তো, ফান্ডামেন্টাল রাইটসটা তো নিশ্চিত করতে হবে। এটা তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা অধিকারের কথা কোথায় বলবো, কার কাছে বলবো? এই এক্স্যাক্টলি। গত এক বছরে, এটার গত জন্য এক নিজেরাই সোচ্চার হতে হবে। গত মারুফ এক ভাই। যা হয়েছে, এখানে তো আসলে অধিকারের কোনো জায়গা নেই। আরেকটা বললাম, একটা হচ্ছে অধিকারের জায়গা, আরেকটা হচ্ছে সুবিধার অধিকারের জায়গা। এখন যারা, যেই সরকারের, আমি একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে বলছি, যেই সরকারের সময়ে যারা সরকারের সঙ্গে, ওই যে বললাম, জামাতের জামাতের কমিটিতে থাকা অনেক নেতাও ছলে বলে কৌশলে শেখ হাসিনার বাসা পর্যন্ত ঢুকে যেতেন, গণভবনে চলে যেতেন। তারা বিভিন্ন ভাবে প্লট, ফ্ল্যাট নিয়েছেন, তারা নিয়েছেন তো, তারা ঠিকাদারি করেছেন, তারা বিভিন্ন বাণিজ্যের ভাগ বাটোয়ারা করেছেন এবং সেগুলোর তদবির আওয়ামী লীগের নেতারা করেছে, এমপিরা মন্ত্রীরা করেছে, এগুলো তো হয়েছে। আমরা তো জানি যে আওয়ামী লীগের সময় বিভিন্ন এই যে প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় যারা ঢুকেছে, শিক্ষকদের বেশিরভাগই জামাত মাইন্ডেড ঢুকেছে, বিএনপির ঢুকেছে, কারণ তাদের কাছ থেকে টাকা খেয়ে, কোন কোন, সবার কথা আমি বলছি না, কোন কোন আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপিরা তারা এদেরকে ঢুকিয়েছে। তো সেটির জন্য আওয়ামী লীগ এখন দায় বহন করছে। সেটির জন্য শেখ হাসিনা মানুষের কাছে খারাপ হয়েছেন, তার যত দুর্নাম হয়েছে, নিজের জন্য না, এই যে কিছু আওয়ামী লীগ সুবাদী মন্ত্রী, এমপি যারা লুটপাট করেছে, তাদের জন্য এই দায়টি এখন জাতি বহন করছে। এবং এই সুযোগটি নিয়েছে স্বাধীনতা বিরোধী এই জামাত চক্র, যারা বাংলাদেশকে একেবারেই এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ জায়গা থেকে উল্টে ফেলে দেওয়ার একেবারে পর্যায়ে আছে। এটি তো বলার অপেক্ষা রাখে না। তা আশা করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেটি আমরা সাংবাদিক হই, সেটি শিক্ষক হই, চিকিৎসক হন, মানবাধিকার কর্মীরা হন, শিল্পীরা হন, অভিনয় কর্মীরা হন, যারাই, সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে যতটা সম্ভব দ্রুত সময়ের মধ্যে। নয়তো
পরিস্থিতি দিনে দিনে আরো বেশি খারাপ হবে। অনেক ধন্যবাদ মারুফ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এবার আপনি প্রথম এসেছেন। আমি চেষ্টা করেছি, আপনি যেহেতু একটা শো চালান, আপনার দৃষ্টিতে, বিশেষ করে আমি যেহেতু আপনি একজন সাংবাদিক পেশায়, তো সাংবাদিকদের অবস্থা, এবং আপনি সাংবাদিকদের নিয়ে অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো আইজ আপনি ওপেন করার চেষ্টা করেছেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন, গ্রুপের ভিতরে গ্রুপ, সাংবাদিকদের মধ্যে দূরত্ব, এবং তাতে করে যে একত্রিত হয়ে একটা ঐক্যবদ্ধ হয়ে একটা যুগপৎ একটা প্রতিবাদ করতে পারছে না, সেটারও একটা ব্যাপারটাও আপনি উল্লেখ করেছেন। বাট আমি বলবো সবকিছু ছাপিয়ে যখন নাকি আমি দেখবো যে আমারই সহকর্মী, আমারই ভাই, আমারই বন্ধু আজকে এই বিপদের মধ্যে পড়েছে, তার মানে এক সময় আমার কাছেও আসবে, এই পাথর আমার দিকেও আসছে। সো আমাদের সবাইকে আসলে সেই ব্যাপারে এই মুহূর্তে ইউনাইটেড হওয়া ছাড়া, বাংলাদেশের মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ইউনাইটেড হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এটা আমার কাছে মনে হয়। একটা সেকেন্ড একটু আপনাকে হ্যাঁ, সংযুক্ত শিওর, করি। বলেন। সবাই আমরা জানি বা আমরা বলি, আমরা বিশ্বাস করি, একজন পেশাদার সাংবাদিকের যে নিরপেক্ষতার কথাটি বলা হয়, নিরপেক্ষ থাকা একটু হইলেই যে তো নিরপেক্ষ না কোনো পক্ষে, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন, যেই জায়গাটিতে আপনার অন্য যে কোনো ইস্যুতে নিরপেক্ষতা অবশ্যই থাকবে, রাখা হবে, প্রফেশনাল জায়গায় নিরপেক্ষতা থাকবে, কিন্তু আদর্শের জায়গায় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। অবশ্যই এই ক্ষেত্রে আমরা মোটেই নিরপেক্ষ না। মুক্তিযুদ্ধের পক্ষই আমাদের পক্ষ, মানবাধিকারের পক্ষই আমাদের পক্ষ, জয় বাংলার পক্ষই আমাদের পক্ষ। এইখানে কোনো আপোষের কোনো সুযোগ নেই, এইখানে কোনো নিরপেক্ষতার ভান করারও কোনো সুযোগ নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মারুফ ভাই, শেষের কথাগুলো তো খুবই ভালো লেগেছে। আমার কথাগুলো আপনি বলে দিলেন। আমাদের আসলে আদর্শের জায়গায়, মুক্তিযুদ্ধের জায়গায় বাংলাদেশের পক্ষে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। এখানে আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের সবকিছু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে ঘিরেই, এবং বাংলাদেশের পক্ষে আমরা সবাই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, প্রতিবেশী, নিজের বাসার সবার দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আপনার তরুণ বাচ্চাটি, আপনার একজন অভিভাবক হিসেবে বলছি, আপনার পরিবারে যদি কোনো তরুণ থাকে, তরুণী থাকে, তাদের দিকে খেয়াল রাখবেন, তাদের সাথে গল্প করবেন, তাদেরকে সময় দিবেন। আপনাদের শুভকামনায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।